হলাম প্র্যাকটিক্যাল, যে প্র্যাকটিক্যালে কিভাবে এই জিও বিওজি এগুলো পরিমাপ করা যায়। ঠিক আছে, তাহলে আমরা লেখা দেখা যায় লেখা। জি স্যার। আচ্ছা, দুইটা বিওজি বোতল নিতে হবে, টু টেকেন। যেহেতু এটা আমরা পাস্ট টেন্সে লিখি, কারণ তোমরা খাতায় লেখবা কিন্তু পাস্ট টেন্সে, তো সেজন্য এটা খাতায় লেখার যেভাবে লিখতে হবে আমি সেভাবে তৈরি করে দিচ্ছি। তা টু বিওজি এবং কি একটা এক মিলি তোমাদের বিওজি বোতল মানে দেখাইছিলাম তাই না, ওই যে যখন আমরা গ্লাস ওয়্যার দেখাই মনে আছে? আচ্ছা, তো এটা হলো আমরা যে বিওজি করার জন্য বিওজি বোতল, আর জিওটা আমরা বলছি কি হবে। Then one BOG bottle was fixed and was kept for 5 days in a cool and dark place. Another, এটা বিওজি করার জন্য আমাদের দুইটা লাগে। আমরা solution and 2 milliliter alkali iodide azide reagent or added and then shaken to mix well. আমাদেরকে পানির মধ্যে এই যে 2 ml ম্যাঙ্গানিজ সালফেট সলিউশন নিতে হবে এবং আরেক হলো, তখন এটা ব্রাউন ইয়েলো কালার হয়ে যাবে। It was taken, then it was taken 200 ml sample bottle, George bottle into conical flask and titrated with sodium thiosulfate. এখন যেটা করবো, এই যে এইটা ছিল, এখন যে পানিটা ছিল বিওজি বোতলের মধ্যে ছিল, এখন বিওজি বোতল থেকে আমাদের কিসের মধ্যে নেবো, কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নিয়ে আমরা টাইট্রেশন করবো। কি দিয়ে টাইট্রেশন করবো? সোডিয়াম থায়োসালফেট, এবং কত নর্মাল, 0.02 নর্মাল সোডিয়াম থায়োসালফেট দিয়ে টাইট্রেশন করবো। when it turn to light yellow color they are added 1 milliliter starch। যখন এটা হালকা হলুদ কালার হবে তখন আমরা 1 ml starch ইন্ডিকেটর যোগ করবো, and it turn to blue color. Again traditional started until blank color was present and conical plus. Finally data was recorded. তো এভাবে আমরা করব, দুইবার করব। তোমার এই ইয়ের জন্য বিওডির জন্য যখন করব, এই 5 দিন আগে একটা আর 5 দিন পরে, এবং এই দুইটার মধ্যে যে বিয়োগ ফল আসবে, এই বিয়োগ ফলটাই আসবে হলো বিওডি। আর এরপরে যদি আমরা আসি অ্যালকালিন নিই, অ্যালকালিন ফার্স্ট 100 ml sample was taken into some conical flask, then 3 drops of ফেনক্সিলিন যোগ করতে হবে। ফেনক্সিলিন কি হয় তোমরা জানো, অ্যাসিডে ফেনক্সিলিন কালারলেস থাকে, আর ইসে কি হয়, বেজে না সরি অ্যাসিডে কালার গোলাপি কালার হয়। Phenolphthalein indicated and 3 drops of methyl orange was added into conical flask. It was turned into yellow color. Then it was titrated with 0.02 normal sulfuric acid from বুড়ে। বুড়েতে থাকবে সালফুরিক অ্যাসিড, আর নিচে থাকবে হলো এই যে ওয়াটার, এবং 3 ড্রপ ফেনপথেলিন এবং মিথাইল অরেঞ্জ। এবং এরপরে যখন আমাদের কালার চলে যাবে তখন আমরা ই করবো, নর্মালিটি অফ সালফুরিক অ্যাসিড ইন্টু ভলিউম, ভলিউম যেটা আমাদের টাইট্রেশনে যতটুকু লাগলো, ইন্টু 50 ইন্টু 1000, আর যতটুকু ভলিউম আমরা পানি নিয়েছিলাম এটা আসবে হলো মিলিগ্রাম পার লিটার। আমরা 1000 দিয়ে গুণ করার কারণ হলো যে লিটার, লিটার হওয়ার জন্য, এই জন্য আমরা 1000 দিয়ে গুণ করি। এরপর আসলো আমাদের হার্ডনেস। হার্ডনেস কি? 100 ml of sample water was taken into conical flask, about 2 ml of ammonia vapor solution and 3 drops of achrome black tea dye indicator was added with the sample water. It was turned into one red color. Then it was titrated, এবার আমরা সোডিয়াম ইজিটিএ 0.01 নর্মাল সোডিয়াম ইজি দিয়ে আমরা টাইট্রেশন করবো। ফ্রম বুলেট আনটিল ইট টার্ন ইন্টু, ওয়াইন রেড কালার ছিল এখন কি কালার হয়ে যাবে, লাইট ব্লু আর গ্রিন কালার। The iterative value was recorded and calculate the hardness. তো এইভাবে আমরা হার্ডনেস করতে পারবো। তারপর হার্ডনেস কি, নর্মালিটি অফ সোডিয়াম মাইনাস সোডিয়াম ইজিটিএ ইন্টু ভলিউম অফ সোডিয়াম ইজিটিএ ইন্টু 50 ইন্টু 1000 ডিভাইড বাই ভলিউম অফ স্যাম্পল টেকেন। এইভাবে আমরা পানির হার্ডনেস নির্ণয় করতে পারি। আবার এখন ক্লোরাইড, a 20 ml sample was transferred in a beaker. 3 drops of potassium chromate was added on it and it turned into yellow color. Finally, it was titrated with 0.282 normal silver nitrate until red precipitate, and precipitate তৈরি না হওয়া পর্যন্ত আমরা এটা দিয়ে titration করব and calculate the chlorides of the sample by using the formula. Volume of silver nitrate into 35.45 into 1000 ভলিউম অফ স্যাম্পল টেকেন। আর পিএইচ নির্ণয় করা তোমাদেরকে বলছি, আর পিএইচ মিটার দিয়ে সহজে কি করা যায়, একবার পিএইচ মিটার দিলে রিডিং তারা দিয়ে দেয় পিএইচ না পাবে।
এই হলো আমাদের ওই যে গত ক্লাসে যে এক্সপেরিমেন্ট গুলোর কথা বলছিলাম, এক্সপেরিমেন্ট গুলোর ওই আমাদের যে ল্যাবে কিভাবে কাজ করবো। ঠিক আছে। আর আজকে তোমাদেরকে ওই যে প্র্যাকটিক্যালে কিছু ইয়েকে দিছি, এই যে মোমোকে, ওই ইটা আমাদের কার্বোহাইড্রেট টেস্ট, এটা নিয়ে আমরা আলোচনা করবো পরে। আমাদের গত ক্লাসে যেটা মিস করছিলাম, লিপিড পড়াচ্ছিলাম আমরা, মনে আছে তোমাদের? লিপিডের ক্ষেত্রে তোমাদের কিছু সমস্যা হচ্ছিল, তো সেজন্য আমরা ওইটাকে আবার আজকে আলোচনা করবো। তোমাদের পরীক্ষা ছিল, পরীক্ষা কি পরীক্ষা ছিল তোমাদের? স্যার এফবিবি ছিল, ফিশারিজ বায়োলজি এন্ড বায়োডাইভার্সিটি। ভালো, ভালো হয়েছে পরীক্ষা? স্যার আচ্ছা। হয়েছে মোটামুটি। আচ্ছা, তো তাহলে আমরা লিপিডটা একটু আলোচনা করি, থিওরিটা আলোচনা করি। আর এই যে প্র্যাকটিক্যাল যেটা, সেটা আমরা পরে আলোচনা করবো। ঠিক আছে। লিপিড কাকে বলে মনে আছে তোমাদের? তুমি কি লাইনে আছো? লাইনে না থাকলে তো তোমরা আদৌ আসো জি কিনা স্যার বোঝার আসি। কথা। তাহলে বলো তো, এই লিপিড কাকে বলে? বলো লিপিড কাকে বলে? স্যার চারটা বৈশিষ্ট্য ছিল। আহ, কি কি একটা বৈশিষ্ট্য? জি স্যার। জি তুমি তো আমার এখন তাহলে কি চারটা বৈশিষ্ট্য থাকবে বলো। স্যার, একটা হচ্ছে অর্গানিক সাবস্টেন্স, তারপর হচ্ছে ফাউন্ড ইন লিভিং অর্গানিজম, ইনসলিবল ইন ওয়াটার বাট কিন্তু রিয়ারলি সলিউবল ইন ওয়াটার বাট সলিউবল ইন মোস্ট অর্গানিক সাবস্টেন্স। তাইলে তাইলে এখন তোমাদেরকে যে বলছিলাম, পলিথিন, পলিথিন কি লিপিড হবে? নো স্যার। কেন? স্যার কারণ এটা কোনো লিভিং অর্গানিজমে পাওয়া যায় না। গরুর শিং? স্যার এটা হবে না, কারণ এটা কোনো সলিউবল অর্গানিক সলভেন্টে সলিউবেন্ট না। গরুর চর্বি? জি স্যার স্যার এটা এটা লিপিড লিপিড। হবে। তার মানে এখন আর বুঝতে পারছি। বায়োলজিক্যাল ইম্পর্টেন্স গত ক্লাসে, তাই না? ক্লাসিফিকেশনটা আমরা বলছি, এই যে ট্রাইসাল গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড, ওয়াক্স, এগুলো আমরা গত ক্লাস। আর যে কিভাবে ট্রাইসাল গ্লিসারল হয় মনে আছে? এই যে তিনটা কি কি? গ্লিসারল, তার সঙ্গে তিনটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়, এবং এই অ্যালকোহলের সঙ্গে যখন অ্যাসিডের বন্ড হয়, সেই বন্ডের নাম কি? কোন অ্যাসিডের সঙ্গে যখন অ্যালকোহলের বন্ড হয়, সেই বন্ডের নাম কি? একজনে বলছিল না বলে, আমি তো দেখাই দিচ্ছি, এস্টার বন্ড, এই যে আমি দেখাই দিচ্ছি না, যখন অ্যালকোহলের সঙ্গে, এটা অ্যালকোহল, অ্যালকোহলের সঙ্গে যখন অ্যাসিডের বন্ড হবে, সেই বন্ডের নাম এস্টার বন্ড। আমি দেখাই দিচ্ছি বারবার, তারপর না পারলে হবে কিভাবে। আর আমাদের যে গ্লিসারলের, গ্লিসারলের যে কার্বন, তিনটা তিনটা কার্বনের নাম কার কার মনে আছে? ঠিক আছে, যে ক্লাসে থাকলে ভালো হইতো, ক্লাসে ইন্টারাকশন, কিন্তু আমি ক্লাসে না থাকলেও তো ইন্টারাকশন করা যায়, তাই না? ক্লাসে না থাকলে ইন্টারাকশন করা যেতে পারে। তাহলে স্যার আলফা বিটা। হ্যাঁ, তাহলে আলফা, তারপর একটা হইলো, এই কার্বনটার নাম কি? বিটা। এইটা আলফা প্রাইম। আলফা প্রাইম। তাহলে এই তিন ধরনের থাকবে। গত দেখাইছি ডায়াসাইল। আর ফ্যাট কাকে বলে, অয়েল কাকে বলে দেখাইছিলাম না? ফ্যাট কাকে বলে বলো? স্যার যেটা স্যার
পানিতে দ্রবী। কি? স্যার পারবো না স্যার। লাস্ট ক্লাসটা নেটের অনেক সমস্যা হয়েছে তো স্যার ওইভাবে করে ধরতে পারিনি, প্রচুর সমস্যা হয়েছিল লাস্ট ক্লাসে। দেখ, নেটের সমস্যা ছিল, তোমাদের পরীক্ষা ছিল। আচ্ছা ঠিক আছে, আমরা আবার একটু আলোচনা করি তাহলে। তাহলে ফ্যাট আর স্টার, দে আর সলিড অ্যাট অর্ডিনারি টেম্পারেচার। নর্মাল টেম্পারেচারে তারা কি ফর্মে থাকে? সলিড, ফাউন্ড ইন অ্যানিম্যাল। আর ফ্যাট কন্টেন মেনলি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তাহলে ফ্যাট হলো ট্রাইঅ্যাসাইলগ্লিসারল, ফ্যাট এবং অয়েল দুইটাই ট্রাইঅ্যাসাইলগ্লিসারল। পার্থক্য কি? ফ্যাটটা নর্মাল টেম্পারেচারে কি থাকবে? সলিড। চর্বি কোনটা? চর্বি হলো সলিড থাকে। আর তেল কোনটা? তেল কি থাকে, সলিড না লিকুইড? লিকুইড ফর্মে স্যার লিকুইড। লিকুইড। আর ফ্যাটটা কোথা থেকে পাওয়া যায়? সাধারণত অ্যানিমেল থেকে। অয়েল কোথা থেকে পাওয়া যায়? প্লান্ট থেকে। এই যে তোমরা দেখো, প্ল্যান্ট থেকে। আমরা সয়াবিন তেল, সরিষার তেল, যতগুলো তেলের কথাই বলি, এই সব তেলগুলি কোথা থেকে আসে? অয়েল থেকে। আরেকটা জিনিস তোমাদের বলছিলাম, যে ফ্যাট তোমার স্যাচুরেটেড, স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড। ফ্যাটে পাওয়া যায় হলো স্যাচুরেট ফ্যাটি অ্যাসিড। দেখো, ফ্যাট কন্টেন্ট মেনলি স্যাচুরেট ফ্যাটি অ্যাসিড, আর অয়েল কন্টেন্ট আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। মানে ভাওয়েল, অয়েল আর আনস্যাচুরেটেড দুইটাই ভাওয়েল। আর এফও কনসোনেন্ট, স্যাচুরেটও কনসোনেন্ট। ভাওয়েল ভাওয়েল কনসোনেন্ট, মনে থাকবে? জি স্যার। জি স্যার। তা আমরা তাদেরকে বলছি যে এনিম্যাল ফ্যাট গুলো শুধু কার্বন সংখ্যা লম্বা থাকে। ঠিক আছে, আমরা দেখবো যে এটা, আর এটা হলো আনস্যাচুরেটেড থাকে, আর এটা স্যাচুরেটেড থাকে। এনিম্যাল এনিম্যাল ফ্যাট আসে হলো এনিম্যাল থেকে, আর প্লান্ট যে অয়েল এটা আসে হলো প্লান্ট থেকে। এটা স্বাভাবিক তাপমাত্রায় সলিড থাকে, আর প্লান্ট হলো রুম টেম্পারেচারে লিকুইড থাকে। যেমন বাটার, ফ্যাট, ঘি, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল, সয়াবিন অয়েল, মাস্টার্ড অয়েল, এগুলো হলো অয়েল। আর আমরা তোমাদেরকে শুরুতে বলছিলাম যে আমাদের ট্রাইসাইল গ্লিসারল, তিনটা যদি একই রকমের ফ্যাটি অ্যাসিড হয়, তিনটাই স্যাচুরেটেড, তখন আমরা তিনটাই আনস্যাচুরেটেড, তাকে আমরা বলি সিম্পল ট্রাইসাইল গ্লিসারল। আর যদি ভিন্নতা থাকে, ধরো একটা স্যাচুরেটেড দুইটা আনস্যাচুরেটেড, তখন আমরা তাকে বলতেছি মিক্সড। যেমন এখানে ট্রাইস্টিয়ারিক, স্যার ট্রাইস্টিয়ারিক এটা অ্যাসিড। একটু আরেকবার, স্যার এটা একটু আরেকবার রিপিট করা যাবে? কোনটা? স্যার এই যে লাস্ট পার্টটুকু। আচ্ছা, লাস্ট পার্টটা আমি একটু পরে, ফ্যাটি অ্যাসিড পড়ানোর পরে, তারপরে পড়ালে তোমাদের জন্য সহজ হবে, এটা পরে আসবে। এখন আমরা ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড কাকে বলে? ফ্যাটি অ্যাসিড a hydrocarbon in which one of the hydrogen atoms has been replaced by carboxyl group। তার মানে লাস্টে থাকবে কার্বক্সিল, সি ডবল এইচ। সি ডবল এইচ দিয়ে যখন কোনো হাইড্রোক্সিল গ্রুপকে রিপ্লেস করা হচ্ছে, হাইড্রোকার্বনকে, তখন আমরা তাকে বলতেছি ফ্যাটি অ্যাসিড। যেমন অ্যাসিটিক অ্যাসিড, বিউটারিক অ্যাসিড, এর জেনারেল সংকেত হলো CH3, CH3, তারপরে হলো মাঝখানে হলো CH2N, লাস্টে হলো সি ডবল এইচ। তাহলে কার্বন সংখ্যা মিনিমাম হইতে হবে 4টা, আর কার্বন সংখ্যা 4 থেকে 36 পর্যন্ত হয়। তো সেটা আমাদের সবচাইতে ছোট যেটা, সেটা হলো বিউটারিক অ্যাসিড। এখানে দেখো, বিউটারিক অ্যাসিডের কার্বন কয়টা? দেখো 4টা। CH3 এক, আর 2 3, আর 1 4। কয়টা 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 কার্বন হইলো? 4টা কার্বন স্যার। 4টা। তাহলে বিউটারিক অ্যাসিড 4টা এরকমের। তারপর ধরো বিউটারিকের পরে ক্যাপ্রোয়িকে, 4টার পরে 6টা, ক্যাপ্রিলিক 8টা, 10টা, 12টা, 14টা, 16টা, 18, 20, 22, 24। তো তোমাদেরকে আমি বলছিলাম যে তোমাদের এক বড় ভাই আমাদের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এখন টিচার হয়ে গেছে সে। তো সে তার খাতা আমি একদিন নিতেছিলাম যে তোমার ইটা শীটটা দাও, সেটা তো আমার করা। তো সে দেখলাম সুন্দর একটা ছন্দ করে এই নামগুলো মনে রাখছে। আমি মনে রাখছিলাম এবিসি দিয়ে, যে প্রথমে বি দিয়ে বিউটারিক অ্যাসিড, সি তে ক্যাপ্রয়িক, ক্যাপ্রিলিক, তারপরে এবিসি, এফজি, আইজেকে, এল লরিক, এল এর পরে এম মিরিস্টিক, এম এন ওপি পামিটিক, তারপরে কিউ আর এস স্টিয়ারিক, তো আবার এই দিয়ে শুরু। আমি ছোটকালে, আমরা যখন ছাত্র ছিলাম এভাবে মনে রাখছিলাম। আর তোমার বড় ভাই কিভাবে মনে রাখছিল বলছিলাম তোমাদেরকে, মনে আছে কারো? নো স্যার। সে স্যার বলছে, একটু বলেন। সে মনে রাখছিল কিভাবে? সে মনে রাখছিল বউ, কেন, কয়না, কথা, লাজুক, মনে, প্রেমের, ছোঁয়া, আমি, বলি। সে কি বলি যে আমি লিখন শরীফ পর্যন্ত পড়াইছিলাম, সে কি বললো তার আমি জানতে পারলাম না। যাই হোক, তা সেও একটা মনে রাখার একটা পদ্ধতি আবিষ্কার করছে। স্যার আরেকবার একটু বলবেন? যাকে কবিতার পরীক্ষা আসবে না, তুমি মনে রাখার জন্য ই করতে পারি। বউ,
কেন, কয়না, কথা, লাজুক, মনে, প্রেমের, ছোঁয়া, আমি, বলি। ঠিক আছে, সে একটা মনে রাখার টেকনিক মনে রাখছে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে। কেউ কেউ আমি দেখি এরকমের আছে, ফ্যাটি অ্যাসিড সংকেত আসলে পিছনে এটা লিখে রাখে, তারপরে সে ওইভাবে মনে রাখে। যাক, তো ওইভাবে তাহলে বিউটারিক অ্যাসিড পাওয়া যায় হলো মিল্কের মধ্যে, দুধ, বাটার, এগুলিতে পাওয়া যায় হলো বিউটারিক অ্যাসিড। আর ক্যাপ্রয়িক অ্যাসিড পাওয়া যায় কোথায়? ছাগলের দুধে। ছাগলের বৈজ্ঞানিক নাম কি জানো তোমরা কেউ? স্যার বস ইন্ডিকা। না, বস ইন্ডিকাস তো গরু। ক্যাপ্রা হিরকাস। ক্যাপ্রা হিরকাস যদি ছাগল হয় সেজন্য এই ছাগল দুধে পাওয়া যায় ক্যাপ্রয়, ক্যাপিলিক, ক্যাপিলিক। এবং এই যে চারটা দেখালাম ফ্যাটি অ্যাসিড, এগুলো হলো শর্ট চেন, লম্বায় ছোট থাকে, যার জন্য এগুলো কি হচ্ছে আমাদের বডিতে জমা হয় না, এগুলো ভোলাটাইল হয়ে যায়। এই চারটাকে বলা হচ্ছে ভোলাটাইল। এবং লরিক অ্যাসিড হইলো, সে হইলো অল্প তাপমাত্রায় তোমারই হয়ে যায়, কি বলে, কঠিন থাকে। আর বেশি স্যার, তাপমাত্রায়, হ্যাঁ, এই চারটাকে কি বলা হয়? স্যার, এই চারটাকে কি বলা হয়? ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড। ভোলাটাইল মানে কি? উদ্বায়ী। ঠিক আছে। হুম, জি স্যার, বুঝছি। হ্যাঁ, আমি লিখে দিছি, দেখছো? চ্যাটে লিখে দিছি, পাইছো না? ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড। তো এগুলো হলো চারটা হলো ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড, যেগুলো নর্মাল টেম্পারেচার উদ্গায়ী, যেগুলো আমাদের ক্ষতি করবে না। লরিক অ্যাসিড হলো বেশি টেম্পারেচারে লিকুইড থাকে, কম টেম্পারেচারে সলিড থাকে। বলো তো কোন তেলের মধ্যে পাওয়া যায় লরিক অ্যাসিড? স্যার, নারিকেল তেল। নারিকেল তেল, গুড। এরপর আমাদের শরীরের জন্য সবচাইতে ক্ষতিকারক হইলো এই পামিটিক অ্যাসিড, কারণ সে নর্মাল টেম্পারেচারে কি হয়ে যাচ্ছে, সে সলিড থাকে। তা পামিটিক অ্যাসিড এমন একটা খাবারের মধ্যে পাওয়া যায়, সব ধর্মে সেই খাবারটা খাওয়া নিষেধ, কিন্তু তারপরে পৃথিবীতে সবচাইতে জনপ্রিয়। কোন খাবার? জানা আছে কারো কোন খাবার পাম নিষেধ? অয়েল তেল। হ্যাঁ, পাম অয়েল। পাম অয়েল কি হারাম কোন ধর্মে? পাম অয়েল, পামিটিক অ্যাসিডও পাম অয়েল পাওয়া যায়, কিন্তু পাম অয়েল তো হারাম না। এমন সব ধর্মে নিষিদ্ধ, কিন্তু তারপরেও সবচাইতে জনপ্রিয় খাবার স্যার, কোনটা? শুকর। স্যার, শুকর। হ্যাঁ, স্যার শুকরের। পিগ। ঠিক, অর্থাৎ পোর্ক। শুকরের গোশতে পামিটিক অ্যাসিড পাওয়া যায়, প্রচুর পরিমাণ পামিটিক অ্যাসিড। এটা আমাদের জন্য সবচেয়ে ক্ষতিকারক, সেজন্য সব ধর্মে নিষেধ করছে, কিন্তু লোকজন খায়। আর স্টিয়ারিক অ্যাসিড, এটা সবচেয়ে বেশি পাওয়া যায়, প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় স্টিয়ারিক অ্যাসিড। অ্যারাকিটিক, বেহেনিক, এগুলো দেখলে তাহলে এগুলো আমাদের, স্যার, বলো, স্যার, স্টিয়ারিক অ্যাসিডেরটা কি বললেন? সবচেয়ে বেশি পাওয়া যায় প্রকৃতিতে আমাদের। একটু পরে আমরা আনস্যাচুরেট করবো। আনস্যাচুরেট বেশিরভাগ দেখবা 18 কার্বন। 18 কার্বন যখন স্যাচুরেট হয়ে যায় তখন কিসে পরিণত হবে? যেমন ধরো গরুর গোশত বাইসে প্রকৃতিতে বেশি পাওয়া যায় হলো কোনটা? স্যাচুরেটের মধ্যে স্টিয়ারিক অ্যাসিড। ও, স্টিয়ারিক অ্যাসিড। হ্যাঁ, এখন আসলে আমরা আনস্যাচুরেটেড। আনস্যাচুরেটকে আমরা কয়েক ভাগে ভাগ করি। যদি একটা ডবল বন্ড থাকে তখন আমরা তাকে বলি মুফা, মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, মুফা। মুফা যেমন এখানে অনেকগুলো আছে, তার মধ্যে অলিক অ্যাসিডে কার্বন হলো 18টা, এবং ডবল বন্ড হলো 9 নাম্বার কার্বন। আমরা যদি এখানে গোনা শুরু করি, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, বন্ধু বলেছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 9 নাম্বারে ডবল বন্ড। তারপরে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, তার মানে টোটাল কার্বন সংখ্যা হলো 18, এবং ডবল বন্ড কয় নাম্বারে? 9 নাম্বারে। আবার ভ্যাকসিনিক অ্যাসিড যদি বলি,
ভ্যাকসিনিক অ্যাসিড ডবল বন্ড হলো 11 নম্বর কার্বন। তো এগুলোকে আমরা বলতেছি হলাম একটা ডবল বন্ড। আর যদি একের বেশি ডবল বন্ড হয় তখন আমরা বলি পুফা, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এখানে আসলে এই কপি পেস্ট করতে যাই হয়েছে, এইগুলো হলো পুফা। লিনোলিক অ্যাসিড, স্যার বলো। স্যার ভ্যাকসিন হচ্ছে 17 কার্বনের, আর স্যার ডবল বন্ডটা থাকবে 11 নম্বর কার্বনে। ভ্যাকসিন 17টা না 18টা কার্বন। 17, এখানে 17 আর এখানে আর আর এক, কত হচ্ছে? ও ও, জি স্যার, জি স্যার। 18। এখানে ধরো C17 আর এখানে এক, মোট 18। তোমাদেরকে আমি বললাম, এই যে বললাম না একটু আগে, স্টিয়ারিক অ্যাসিড কার্বন কয়টা বললাম, প্রকৃতিতে বেশি পাওয়া যায় স্টিয়ারিক অ্যাসিড। কারণটা কি? কারণ হলো যে বেশিরভাগ যে ফ্যাটি অ্যাসিড যেগুলো ডবল বন্ড দেখতেছো এগুলো 18 কার্বনের। 18 কার্বন হওয়ার কারণে যখন এগুলো স্যাচুরেট হয়ে যায় তখন কিসে পরিণত হবে? স্যার আট 8 নাম্বার মনে হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড। হ্যাঁ, স্যার 8 নাম্বার স্টিয়ারিক অ্যাসিডে যদি পরিণত হয় স্যার, তাহলে 8 নাম্বারে ভাঙবে না? স্টিয়ারিক অ্যাসিড পরিণত হবে। 8 নম্বর নয়, বলছি স্যাচুরেট সেজন্য স্টিয়ারিক অ্যাসিডটা সবচেয়ে বেশি পাওয়া যায় প্রকৃতিতে। স্যাচুরেটের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় স্টিয়ারিক অ্যাসিড। এখন আসো দেখো ওই যে এবং এই যে ফিশারি ছেলেদের জন্য unsaturated fatty acids গুরুত্বপূর্ণ আমি আলোচনা করতেছি একটু পরে। তো এই যে দেখো লিনোলিক অ্যাসিড, এই অ্যাসিডের নাম কি? লিনোলিক। এরও কার্বন হলো 18টা এবং ডবল বন্ড হলো 9 এবং 12। ঠিক আছে, তো 9 যদি এই যে 9 নম্বরে ডবল বন্ড আর 12 নম্বরে ডবল বন্ড। তো আমাদের কার্বন গোনা শুরু হয় এটা এক, আর এটা লাস্টকে বলা হয় ওমেগা। যেমন আমাদের বাংলায় ক থেকে শুরু, অ থেকে শুরু, শেষ হলো চন্দ্রবিন্দু। ইংলিশে এ থেকে শুরু, শেষ হলো জেড। আর ল্যাটিন ভাষায় আলফা থেকে শুরু, আর লাস্ট ওয়ার্ড হলো ওমেগা। লাস্ট কার্বনকে তারা কি বলে? ওমেগা কার্বন। আর ওমেগা থেকে যখন 6 নম্বর আসে তখন ওমেগা 6 বলা হচ্ছে। ওমেগা থেকে যেমন এখানে ধরো ওমেগা, এই যে 12 নম্বর কার্বন, 9 আর 12 ডবল বন্ড। ডবল বন্ডটা কয় নাম্বার কার্বন পিছন থেকে? 1, 2, 3, 4, 5, 6। তো যার জন্য এটাকে তখন আমরা বলি কি? ওমেগা। এবং ওমেগা 6 যে ডবল বন্ড, এটা আমাদের শরীরে। স্যার এটা একটু আরেকবার বলবেন স্যার, যে ফার্স্ট লেটারটা হচ্ছে আলফা, তারপর লাস্ট লেটার হচ্ছে ওদের ওমেগা। বললামই তো, লাস্ট হলো ওমেগা। তো যখন আমাদের মনে করো এখানে কার্বন ডবল বন্ড কত, 9 আর 12, মোট কার্বন কয়টা? 18টা। 18 থেকে 12 বিয়োগ দিলে কত হয়? ছয় নয়। স্যার। 6। যার জন্য এটা হলো ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। এবং এই ওমেগা 6 যে ডবল বন্ড, এই ডবল বন্ড আমাদের শরীরে তৈরি হয় না। যার জন্য এইটা হলো একটা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। আর এই ওমেগা 6 ডবল বন্ড আমরা কোথা থেকে পাই জানো? স্যার সয়াবিন তেল। লিনোলিক অ্যাসিড, সয়াবিন তেল লিনোলিক অ্যাসিড আছে। কিন্তু আমরা পরে দেখবো যে আরো অনেকগুলো আছে যেগুলো ডবল বন্ড অনেক বেশি, সেগুলো সয়াবিন তেলে এত থাকে না। এটা পাওয়া যায় হলো মাছের মধ্যে, ফিশ, বিশেষ করে সামুদ্রিক মাছ, ইলিশ মাছ। বা এই মাছগুলোর টেস্ট অনেক বেশি ইলিশ মাছের, কারণ হলো এই যে ওমেগা, মানে ডবল বন্ড গুলো অনেক বেশি থাকে। তো এই ডবল বন্ড গুলো আমাদের শরীরের জন্য খুব ভালো। আমরা মাছ কেন খাই? আমরা তো কিন্তু প্রোটিনের জন্য তুমি ডিম খাইতে পারো, গরুর গোশত খাওয়া যেতে পারে, খাসির গোশত খাইতে পারি, কিন্তু মাছ থেকে আমরা যে জিনিসটা পাই যেটা অন্য জায়গা থেকে পাই না, সেটা হলো পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। সয়াবিন তেল ঠিক আছে, লিনোলিক অ্যাসিড বেশি পাওয়া যায় হলো তোমার ইসে, কি বলে, ওই সয়াবিন তেলে। কিন্তু পরে আমরা এগুলো হলো ডাইনোয়িক অ্যাসিড। এই যে ট্রাইনোয়িক অ্যাসিড, ট্রাইনোয়িক মানে হলো যেখানে 3টা ডবল বন্ড থাকে, তারপর আমরা বলছি ট্রাইনোয়িক অ্যাসিড। লিনোলেনিক, লিনোলেনিক হলো আলফা আর গামা, এইগুলো পাওয়া যায় মাছের মধ্যে। এগুলো আবার কিসে পাওয়া যায় না, যে তেলে পাওয়া যায়। দেখো তোমারই ডবল বন্ড হইলো আহ, তোমার 3টা, 9 এবং 15। 9, 12, 15 যদি হয় মোট কার্বন কয়টা? 18টা। 18 থেকে 15 বিয়োগ দিলে কত হয়? 3। 3 হয়। যার জন্য এটা হলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। আর এটা গামা লিনোলিক অ্যাসিড, সেখানে ডবল বন্ড 3টা, কিন্তু 6, 9, 12। এটা হলো 9, 12, 15, আর এটা 6, 9, 12। দুইটাই লিনোলেনিক অ্যাসিড এবং দুইটাতেই 3টা ডবল বন্ড আছে, কিন্তু এটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। তার মধ্যে ওমেগা 6 এর ডবল বন্ড এটা আমাদের শরীরে তৈরি হয় না। তারপরে আছে আরেকটা অ্যারাকিডনিক অ্যাসিড। এখানে অ্যারাকিডনিক অ্যাসিডের ডবল বন্ড হইলো তোমার 4টা, 5, 8, 11, 14 ডবল বন্ড।
আর কে দেখো এই কোষা এখানে পেন্টনিক হবে, এখানে এই লেখছে, ভুল লেখছে, এই কোষা পেন্টনিক অ্যাসিড, এখানে এই ডবল বন্ড হলো 5টা। ঠিক আছে, তো এই 5টা হইলো তোমার ইয়ে থেকে শুরু করে, তুমি 5 যদি হয়, আমি তোমার হিসাব শিখাই দিই তোমাদের, তাহলে এখানে যদি হিসাবটা লেখা নাই, যদি ওমেগা 6 যদি হয়, এই কোষা পেন্টনিক অ্যাসিডের কার্বন হলো 22টা, 22 যদি হয়, অ্যারাকিডনিক হলো তোমার তোমার 20টা, অ্যারাকিডনিক অ্যাসিড হলো কার্বন হলো 20টা। 20 যদি হয়, 20 থেকে তুমি 6 বিয়োগ দিলে কত হয়? 4 স্যার 4। 14। 20 থেকে 6 বিয়োগ 14, যার জন্য দেখো 14তে ডবল বন্ড, তারপর তিনটা তিনটা গুলি কমাও, 14, 14 পরে 11, 11 পরে 8, 8 পরে 5, এটা অ্যারাকিডনিক অ্যাসিড। তারপরে আসছিল এই কোষটা পেন্টোনিক অ্যাসিড, এটা টেট্রনিক, ঠিক আছে, এই কোষটা টেট্রনিক, যেহেতু তোমার অ্যারাকিডনিক 4টা ডবল বন্ড, যদি 5টা ডবল বন্ড হয় তখন হয় হলো এই কোষা পেন্টোনিক অ্যাসিড, সেখানে কার্বন সংখ্যা হলো 22টা। 22 থেকে 6 বিয়োগ দিলে কত হয়? 16। আচ্ছা। তাহলে একটু দেখতে হবে, 16, 13, তিনটা তিনটা পরপর, 16, 13, 10, 7, 4। আর এরপরে আছে হলো ডকো হেক্সানোয়িক অ্যাসিড। ডকো হেক্সানোয়িক অ্যাসিড যেটা, সেটা ডবল বন্ড 24 কার্বন, ডবল বন্ড 6টা, ডকো হেক্সা, হেক্সা মানে কি 6, ডবল বন্ড 6টা। এবং আমি আবার হিসাব করলাম ওই যে 24 থেকে 6 বিয়োগ দিলে কত হয়? 18। তাহলে কার্বন হবে 18, 15, 12, তারপরে 9, 6, 3। এই জিনিসগুলো এটা আমাদের ইসের মধ্যে পাওয়া যায়, কোথায় পাওয়া স্যার যায়? এই বলো। লাস্টের হিসাবটা স্যার আরেকবার একটু বুঝাই দিবেন, লাস্টের হিসাবটা বললেন 24 আমারে। যদি হয়, মোট কার্বন সংখ্যা হলো 24টা, 24 থেকে 6 বিয়োগ দিলে কত হয়? স্যার 18। 18। লাস্ট ডবল বন্ড হলো 18। এখন 18 থেকে 6টা, তিন তিন বাদ বাদ দাও, 18 পরে কত হবে? 15, তারপরে 12, তারপরে 9, তারপরে স্যার 6। তারপরে 9 পরে 6, 6 পরে 3। ঠিক আছে, এইভাবে 6টা ডবল বন্ড হবে। এবং এগুলো পাওয়া যায় কোথায়? এই যে অ্যারাকিডনিক অ্যাসিড, ডকোহেক্সানোয়িক অ্যাসিড, এইকোসাপেন্টোনিক অ্যাসিড, এগুলো পাওয়া যায় কোথায়? স্যার মাছে, মাছের মধ্যে পাওয়া যায়। মাছে। কোন ধরনের মাছ? সামুদ্রিক মাছ। যার জন্য তোমরা প্রায় পড়বা, মাছ থেকে তোমরা দেখবা যে লেখা মাছের মধ্যে ওমেগা 6, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, তোমরা তো জানতে না এইটা। এবং এই জন্য এই যে ওমেগা 3, ওমেগা 6 যে ডবল বন্ড, এটা ফিশারিজ ফ্যাকাল্টি ছেলেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা একই নোট পড়াই সব ফ্যাকাল্টিতে, কিন্তু ফ্যাকাল্টি ওয়াইজ আলাদা আলাদা জিনিস আছে, তো যার জন্য এটা ফিশারির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আসো ধরো এই যে রেসিনলিক অ্যাসিড, হাইড্রক্সি ফ্যাটি অ্যাসিড, এই হাইড্রক্সি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় রেসিনলিক অ্যাসিড যেটা, এটা ক্যাস্টর অয়েল, এক ধরনের প্লান্টের মধ্যে পাওয়া যায়। এটা তোমার জানি রাখলা, এটা আমাদের একই নোট বললাম, এটা প্লান্টে, এটা তোমাদের জন্য অত ইম্পর্টেন্ট না। আর যে ব্রাঞ্চ চেইন ফ্যাটি অ্যাসিড দেখতেছো, এগুলো পাওয়া যায় হলো এই রুমিনেন্ট, গরুর মধ্যে, গরু, ছাগল, এদের মধ্যে আইসোবিউটারিক অ্যাসিড, আইসোভ্যালারিক অ্যাসিড, এগুলো ব্রাঞ্চ চেইন ফ্যাটি অ্যাসিড। আর টিউবারকুলোস্টারিক, এটা হলো মাইক্রো অর্গানিজম, টিউবারকুলোসিস জীবাণুর মধ্যে পাওয়া যায়। তোমাদের জন্য অবশ্যই এই ব্রাঞ্চের হাইড্রক্সি ফ্যাটি অ্যাসিড এত ইম্পর্টেন্ট না। তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোনটা? তোমাদের জন্য কোনটা ইম্পর্টেন্ট? স্যার সাইক্লিক ফ্যাটি স্যার অ্যাসিড। সাইক্লিক ফ্যাটি অ্যাসিড। সাইক্লিক না, আনস্যাচুরেটেড। সাইক্লিক এটা পাওয়া যায় গ্যালের মধ্যে, এই যে দেখো সাইক্লিক ফ্যাটি, দিজ আর অকারেন্স চাল মুগরা অবটেন ফ্রম দ্য প্লান্ট। এটা হলো চাল মুগরিক অ্যাসিড, ঝাল মুড়ির মতো মনে রাখতে পারো, চাল মুগরিক অ্যাসিড, যেমন চাল মুগরিক অ্যাসিড, এটা পাওয়া যায় বিভিন্ন ডাল জাতীয় ইয়ের মধ্যে পাওয়া যায়, তো এগুলো কি প্লান্টে পাওয়া যায়। তো এইটাও আসলে ফিশারির জন্য অত ইম্পর্টেন্ট না। ফিশারির জন্য ইম্পর্টেন্ট হলো আনস্যাচুরেটেড, বিশেষ করে ওমেগা 6 যে ডবল বন্ডগুলো, যে তিনটা আমি বললাম, মানে ওইগুলো তোমার লিনোলিক, লিনোলেনিক, এইকোসাপেন্টোনিক অ্যাসিড, তারপর অ্যারাকিডনিক অ্যাসিড এবং ডকোহেক্সানোয়িক অ্যাসিড, এইটার সংকেত তোমরা পুরোপুরি মনে রাখবে। ক্লিয়ার? স্যার আরেকবার তিনটা নাম বলবেন। এই যে লিনোলেনিক, আলফা লিনোলেনিক, গামা লিনোলেনিক, অ্যারাকিডনিক, এটা তো এই তিনটা তো লেখাই আছে। আর দুইটা আমি আলাদা বললাম, এইকোসা পেন্টোনিক অ্যাসিড, আমি লিখে দিই।
এইকোসাপেন্টেনিক আর হলো ডোপোহেক্সানোইক। আমি চ্যাটে লিখে দিছি, দেখছো? জি স্যার। এখন আসো হলো ওয়াক্স। ওয়াক্স এটা, তোমরা কচুর গাছ দেখছো? কচুর পাতা, জি স্যার। কচুর জি পাতা স্যার। পানিতে বৃষ্টিতে কি হয়, চুপসে যায়, তাই না? জি স্যার। চুপসে যায়। স্যার না উপরে। স্যার না কে স্যার বললো জি জি স্যার? তো বৃষ্টি পানিতে তার ই হয়ে যায়, সে চোপে না, চুপসে যায় না। কি হয়, দেখা যাচ্ছে যে পানির মধ্যে পড়ে যায়। আচ্ছা, তোমরা সবাই সাঁতার জানো? জি স্যার জানি না জানি স্যার, স্যার, জানি স্যার। স্যার জানি না, পারি না। স্যার জানি না। জানি স্যার। না জানলে ফিশারিজ পড়তে আসো কিভাবে? আচ্ছা, একদিনের হাঁস দেখো, একদিনের হাঁসের বাচ্চাকে পানির মধ্যে ছাড়ি দিলে দেখো কি সুন্দর সাঁতার কাটে। সে একদিনের বাচ্চা সাঁতার কাটে, তোমরা জানো না? আচ্ছা, সে জি আমি স্যার একদিনের দেখি বাচ্চা, নাই কখনো। তার শরীরে পানি ঢোকে না, কারণটা কি? তার স্যার শরীরের মধ্যে পালকের জন্য। তার ওয়াক্স থাকে, তার শরীরের মধ্যে ওয়াক্স থাকে, যার জন্য পানি ঢুকতে পারে না। ঠিক আছে। আবার তোমরা মোমবাতি দেখছো না, ওয়াক্সের বাংলা হলো মোম। তো আসলে যদিও মোমবাতি, আগে আগে তো মোমবাতি ইউজ করতে কিভাবে, তখন তো ই ছিল না, ওই যে মৌমাছির মৌচাক থেকে তারা মোম নিয়ে আসতো, নিয়ে আসার পরে ওর মধ্যে আগুন এই মতিন, সেখানে কি হয়, হাইড্রোকার্বন। কিন্তু নামটা ঠিক আছে। যেমন তুমি যদি ঢাকায় যাও, এই মতিঝিল, সেখানে ঝিল নাই। ধানমন্ডিতে কোনো ধান গাছ নাই, বা লিচু বাগানে লিচু গাছ নাই, কিন্তু নামগুলো ঠিক আছে। তো এখানে দেখো, ওয়াক্স কাকে বলে? এই যে লং চেইন ফ্যাটি অ্যাসিড, এর সঙ্গে যখন লং চেইন অ্যালকোহল, যেমন পামিটিক অ্যাসিড হেক্সাকোনাল, তখন হেক্সাকোনাল পামিটেট হইলো। এরকম ভাবে ট্রাইকোনাল পামিটেট। ঠিক আছে। লং চেইন ফ্যাটি অ্যাসিডের সঙ্গে যখন লং চেইন অ্যালকোহলে যখন কি হবে, তখন আমরা বলতেছি কি, কি বলতেছি, তোমার এই লং চেইন ফ্যাটি অ্যাসিড লং চেইন অ্যালকোহলকে তখন আমরা ওয়াক্স বলতেছি। তো ওয়াক্স এখন ওয়াক্স, মোম, স্পার্ম হোয়েল, এটা মাছের জন্য গুরুত্বপূর্ণ। হোয়েল মানে কি, তিমি মাছ। তিমি মাছের মাথায় এই থাকে, কি থাকে, ওয়াক্স থাকে। এই ওয়াক্সের নাম হলো সিটাইল পামিটেড। আর বি ওয়াক্স মানে হলো ইয়ের মধ্যে কোথায় থাকে, মৌমাছির মধ্যে থাকে হলো মিরিসেল পামিটেড। আর এই চাকুন্ডাল পামিটেড ওইটা হচ্ছে কচু গাছে থাকে। যাক, তোমাদের জন্য হলো সিটাইল পামিটেড তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এটা স্পার্ম হোয়েলে থাকে। কি করে সে, এটাই হলো তিমি মাছের মাথায় বিরাট বড়, তোমার বিরাট বড় মাথা থাকে, এবং এর মধ্যে ওয়াক্স থাকে। যখন সব পানি অনেক নিচে চলে যায়, তখন কি হয়, ওয়াক্সটা ঠান্ডায় জমে যায়, শক্ত হয়ে যায়, যার জন্য তিমি মাছের মাথায় চাপ লাগে না। আবার সে যখন উপরে চলে আসে, তখন কি হয়, টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে ওই মোমটা গলে যায়, যার জন্য চাপ কম লাগে। যদি ওয়াক্স না থাকতো, তাহলে দেখা যেত যে নিচে গেলে চ্যাপ্টা হয়ে যেত, উপরে গেলে ফুলে যেত। এই উপরে নিচে সে করে, সে সে আরামে উপরে নিচে করতেছে, কিন্তু সে জানে না যে সৃষ্টিকর্তা তার মাথার মধ্যে একটা মোম বানায় রাখছে, ওয়াক্স বানায় রাখছে। ঠিক আছে। এই পাখির মধ্যে থাকে, যে সমস্ত পাখি যেমন বক বা বিভিন্ন পাখি, তারা যে পানির মধ্যে সাঁতার কাটে, এই যে মাছ ধরে, কোনো সমস্যা হয় না, কারণ হলো তাদের গায়ে ওয়াক্স থাকে। কিন্তু কোনো কারণে যে পানির মধ্যে তুমি তেল দিয়ে দাও, ই দিয়ে দাও, তখন কি ওয়াক্স গলে যাবে। ওয়াক্স গলে গেলে তখন দেখবে ওই পাখি আর কি করতে পারবে না, উঠতে পারবে না ভাবতে পানিতে। পারো। সে আর সাঁতার কাটতে পারবে না। ঠিক আছে। তাহলে এখন তোমাদের গায়ে যে সাঁতার জানো না উর্মি, উর্মিকে তাহলে আমরা দেখি ওয়াক্স দিতে পারি কিনা, ওয়াক্স নিয়ে তখন সাঁতার স্যার কাটবে। উর্মি সাঁতার পারে। স্যার উর্মি সাঁতার পারে, রিদি সাঁতার পারে না। কে পারে না? স্যার রিদি পারে না। ও, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন আসো আমরা ফসফোলিপিড। ফসফোলিপিড হইল এই ইয়ের সঙ্গে কি বলে, এই এটা তো ফ্যাটি অ্যাসিড, 2 নম্বর ফ্যাটি অ্যাসিড। 3 নম্বরে যখন এই যে CH2 OH ছিল, এই CH2 OH এর সঙ্গে যখন একটা ফসফরিক অ্যাসিড যুক্ত হয়েছে, তখন এটাকে, এটার ফসফোলিপিডের মাদার কম্পাউন্ড, এটাকে বলা হলো ফসফোটাইডিক অ্যাসিড। এই ফসফোলিপিড আর কম্পাউন্ড ফাউন্ড বিভিন্ন ফ্যাটি অ্যাসিড দিয়ে তারা ইসের মধ্যে আমাদের সেল মেমব্রেনে পাওয়া যায়। এই ফসফোলিপিড, ফসফোলিপিডের মধ্যে যখন ইথানল অ্যামাইন হয়, তখন তার নাম হলো, এখানে অবশ্য ভুল লিখছে, সেই বোঝাই, সেই বোঝ না, সেফালিন। আরেকটা ফসফোলিপিড যদি এটা কোলিন হয়,
আমি দেখাচ্ছি সংকেতটা। ধরো এই যে ও, এই যে ফসফরিক অ্যাসিড, CH2 যদি অ্যালকোহল হইতো, এটা অ্যালকোহল, এর সঙ্গে যদি অ্যামোনিয়া হইতো, তাহলে হলো ফসফেটাইল ইথানল অ্যামাইন। এই ফসফেটাইল অ্যামাইনকে বলা হলো সেফালিন। আর যদি NCH3 তিনটা হয়, তখন ফসফেটাইল কোলিন। এই ফসফেটাইল কোলিনের নাম হইলো সেফালিন কোনটা? লেসিথিন। হ্যাঁ, সেফালিন কোনটা বললেন? বললাম যদি এখান থেকে CH3 কয়টা আছে? তিনটা। এই তিনটা CH3 না হয়ে যদি তিনটা এইচ হইতো, অ্যামোনিয়ামূলক যেটা, তাহলে হইতো সেফালিন। তাহলে দেখো ফসফোলিপিডের কি বৈশিষ্ট্য। এক নম্বরে দেখো একটা ফ্যাটি অ্যাসিড, দুই নম্বরেও একটা ফ্যাটি অ্যাসিড, তিন নম্বরে যায় একটা ফ্যাটি অ্যাসিডের পরিবর্তে থাকে একটা ফসফরিক অ্যাসিড, তার সঙ্গে থাকে কি একটা একটা অন্য জিনিস যুক্ত থাকে, যে কোনো জিনিস যুক্ত থাকতে পারে। এখানে যেমন কোলিন আছে, কোলিন আরো কিছু যুক্ত থাকতে পারে, সেটাকে আমরা বলছি ফসফোলিপিড। এইটুকু হলো কমন, R1 R2 এবং এই যে ফসফরাস, এই পর্যন্ত হলো কমন, যেটা আমরা করে দেখাইলাম। এই যে দেখো, এটা একটা ফ্যাটি অ্যাসিড, এটা একটা ফ্যাটি অ্যাসিড, আর ইয়াস তিন নাম্বারের সঙ্গে যখন ফসফরিক অ্যাসিড থাকতেছে, এটা হইলো কমন। তারপরে এখানে ফসফরিক অ্যাসিডের পরিবর্তে অন্য বিভিন্ন জিনিস যুক্ত হচ্ছে। তাহলে এখন ফ্যাটি অ্যাসিড কয়টা থাকতেছে? দুইটা। তোমরা ইসের মনে আছে, ফ্লুইড মোজাইক মডেল পড়ছো? ইন্টারমিডিয়েটে ফ্লুইড মোজাইক মডেল পড়ছো না? জি স্যার। সেল মেমব্রেনে। হ্যাঁ, সেল মেমব্রেনে, সেখানে ফসফোলিপিড গুলো থাকে। যে দেখো আমরা যে লেসিথিনের কথা বলি, lecithin is yellow brownish fatty substance occurring in animal and plant tissues composed of phosphoric acid, choline, fatty acid, glycerol যেগুলো আছে। lecithin can easily be extracted or mechanically. It is usually available from sources such as soybean, egg, milk, marine sources, rapeseed, cottonseed, sunflower, venus blood, এগুলোর মধ্যে পাওয়া যায়। তো এটা ব্রেনের মধ্যে থাকে, হিউম্যান ব্রেন টিস্যু, ফিশ এগ, ফিশ রোল, চিকেন অ্যান্ড শিপ ব্রেনের মধ্যে পাওয়া যায়। ইন কুকিং ইজ সার্টেনলি ইউজ অ্যাজ emulsifier to prevent sticking, for example in non-stick cooking spray। যাও, এটা আমাদের ব্রেনে পাওয়া যায় ফসফোলিপিড। আরেকটা জিনিস আলোচনা করি, আজকে শেষ করবো। এটা হলো আমাদের ফসফোলিপিড, যেমন লেসিথিন। এখন এখানে কয়েকটা এনজাইম আছে ফসফোলিপিডকে ভাঙার জন্য। এনজাইম হলো ফসফোলাইপেজ। ফসফোলাইপেজ আছে চার রকম। A1, এ এতে হয় A1 এবং A2, এবং A2-র আরেক নাম হলো বি, ফসফোলাইপেজ সি এবং ফসফোলাইপেজ ডি। কয় রকম? তো বুঝি নাই। ফসফোলাইপেজ বললাম চার রকম। কয় রকম? 4 রকম। স্যার 4 রকম। কি কি চার রকম? A B C D। এতে থাকে A1 A2, আর বি এবং A2 একই জায়গায় কাজ করে, আর সি এবং ডি। ঠিক আছে? তো যদি এ কাজ করলে কি হবে? এই দুইটা ফ্যাটি অ্যাসিড আলাদা হয়ে যাবে এবং বাকিটা গ্লিসারো ফসফোকোলিন তৈরি হবে। আর ধরো সি কাজ করলো, তাহলে ফসফোকোলিন হইলো, আর এটা ডায়াসাইল গ্লিসারল হইলো। যদি খালি ডি কাজ করে, তাহলে কি হবে? এটা কোলিন হবে, এটা ফসফরিক অ্যাসিড হবে, এইগুলো ফ্যাটি অ্যাসিড হবে, এটা গ্লিসারল হবে। আর যদি বি কাজ করলে কাজ হবে কি? এই একটা জায়গায় থামবে। বি কাজ করলে যে জিনিসটা তৈরি হয়, তার নাম হইলো লাইসোলেসিথিন। তো তোমাদেরকে বলছিলাম লেসিথিন পাওয়া যায় কোথায়? ব্রেনে পাওয়া যায়। তো আর ফসফোলাইপেজ বি যেটা, এটা পাওয়া যায় হলো সাপের বিষে। সাপ যদি কামড়ায়, তখন কি হবে? সাপের বিষ যদি মাথায় চলে যায়, তাহলে কি হবে? এই ফসফোলাইপেজ বি কাজ করবে এবং লেসিথিন ভেঙে লাইসোলেসিসে পরিণত হবে। এখন যে এনিম্যালটা হবে, সে মাছ হোক আর মানুষ হোক আর গরু হোক, এনিম্যালটা তখন কি হবে? মারা যাবে। তাইলে আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত থাকবে। বলো। স্যার, স্যার তাহলে ফসফোলাইপেজ A2টাই হচ্ছে বি। হ্যাঁ, দুইটাই বি। স্যার নাকি A2 আর বি দুইটা, কিন্তু দুইটা সেম জায়গায় কাজ করে। সেম জায়গায় কাজ করে, হ্যাঁ। এবং যে জিনিসটা তৈরি হবে তার নাম হইলো, যে সাপ কামড়ালে যে জিনিসটা তৈরি হবে তার নাম কি বললাম? লাইসোলেসিথিন। লেসিথিন, লাইসোলেসিথিন। হ্যাঁ, এটা তো লেসিথিন, এটা লাইসোলেসিথিন। স্যার এটা ভেঙে কি হয় লাইসোলেসিথিন? লেসিথিন হইলে তার ভাঙার দরকার নেই, মানুষ মারা যাবে, মানুষ বা এনিম্যাল মারা যাবে। জি স্যার। ঠিক আছে, তাহলে আমাদের 3টা বেজে গেছে, আমাদের সময় আজকে শেষ।
আমরা কি শনিবার ক্লাস করতে পারবো? জি স্যার। ঠিক আছে, তাহলে এই যে মামো, তোমার কাছে আমি পাঠিয়ে দিছি, ওই যে কার্বোহাইড্রেটের টেস্টের এই শীটটা পাঠিয়ে দিছি। আর ইয়ে শীটটা, ইয়ের যে কি বলে, পানির যে বিভিন্ন টেস্টের সেই শীটটাও পাঠিয়ে দিছি। তুমি দেখো, পানির টেস্টটা পাঠিয়েছি মেলে, আর ইটা পাঠাইছি গেলাম তোমার হোয়াটসঅ্যাপে, ওই যে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে পাঠাইছি। এটাতে কার্বোহাইড্রেট জি টেস্টটা স্যার। আমরা অন্যদিন কার্বোহাইড্রেট টেস্ট করাবো। আমাদের এই ওয়াটার টেস্টটা, এটা কিন্তু শুধুমাত্র ফিশারিজ ফ্যাকাল্টিতে পাওয়ানো হয়, এটা কিন্তু ইসে পাওয়ানো হয় না, এগ্রিকালচার বা ডিবিএমে পাওয়ানো হয় না। আর আমাদের পরীক্ষায় মিড টার্মে হয়তো বা আমাদের ফার্স্ট মিড টার্ম প্র্যাকটিক্যাল যদি করায়, ওই যে কার্বোহাইড্রেট টেস্টটা আমরা সাধারণত করাই যদি ল্যাবে ফ্যাসিলিটিস থাকে। আর আমার চিন্তা ভাবনা আছে, এই যে ডিসেম্বরের শেষ দিকে যদি পরিস্থিতি ভালো থাকে, ইনশাল্লাহ তোমাদের হবিগঞ্জে যাব। কিন্তু তোমরা তো বলছো হবিগঞ্জে তোমাদের থাকার ব্যবস্থা নাই, তা আমি গেলে থাকবো কোথায়, উঠবো কোথায়? তোমাদের কোনো গেস্ট হাউস নাই, তাই না? স্যার শহরের দিকে হোটেল আছে। কত দূর তোমাদের ওখান থেকে? 10 টাকা অটো ভাড়া লাগে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি যাই, আমি যদি যাইতে পারি তাহলে যত 2 দিন থাকলাম, থেকে আমরা ই করতে পারলাম কি বলে তোমাদের এই যে কোর্স গুলো তোমরা বুঝতে পারতেছো না, এই সে মাধ্যমে